ফ্যামিলি কেবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপ্টে ইজান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনে গুনে সবার দিকে তাকিয়ে সে গলা খাকারি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি। আমরা টুটার ডেয়ার খেলছি। বোতলের মুখ যার দিকে ঘুরবে সে দুটো অপশন পাবে। ট্রুথ নিলে আমরা তাকে একটা প্রশ্ন করব। সে প্রশ্নের সত্যি সত্যি জবাব দিতে হবে, মন থেকে। আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে। সো মিথ্যে হইতে সাবধান। সারিকার কথায় অনেকেই হেসে ফেলল। সে পুনরায় বলল, আর ডিয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে, করতে মেনে নিতে হবে। না মানলে পেনাল্টি হিসেবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জুড়ে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল। সারিকা বোতলটা মাঝখানে রেখে ঘুরিয়ে দিল। ভনভন করে ঘুরল সেটা। সঙ্গে সকলের স্পন্দন হলো বাঁধনহারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামলো অনুরাগের দিকে। ইয়ে অনু, পেয়েছি তোকে। শেষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তিতলি। অনুরাগ একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বোলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুথ। চাস শালা, ডিয়ার আসল মজা। ভাই, আমি জানি না, এই শালাকে তোরা প্রশ্ন কর। তিতলি হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমেই কাদা হয়ে যাওয়া ইজানকে নিজের কাঁধে শুইয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিক্রেট নেই যেটা আমি জানি না, তাই তোরাই প্রশ্ন কর। জীবনে কটা প্রেম করেছেন? হঠাৎ করে প্রশ্নটা করল সারিকা। একদম স্বাভাবিকভাবে সকলে উৎসাহ নিয়ে তাকালো একমাত্র ইরাম বাদে। সে প্রশান্ত চোখে একবার সারিকা এবং অতঃপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করল। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত মনে হলো না। দ্বিধাহীন জবাব দিল সে। একটাও না। আজকালের ছেলে হয়েও একটাও প্রেম করেনি, এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসল অনুরাগ। ট্রুথ চেয়েছেন, সত্যি বলেছি। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ভাইও সত্যিই বলছে, প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্টে মন্তব্য চালান করলো তিতলি। সাইবান তেমন কিছু বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমোচ্ছে কিনা খেয়াল করলো। সকলের মাঝখানে হঠাৎ সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না কিন্তু অনুভূতিও আসছিল না, ওই যে ক্রাশ আর কি। সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্নটি সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগেই সারিকা মাঝখানে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুগন্ধা, তুই আরেকটা প্রশ্ন করতে পারবি না। আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়ে নেই। দৃষ্টি আপতিত সুগন্ধার ওপর। সকলের পিনপতন নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত স্বরেই বলে গেল, সেটাও একজনই। তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্তের মাঝে ডুবে গিয়েছে। জলজলে দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখে নরম দৃষ্টি ফেলে বলল, ভালোবাসলেই পেতে হবে এমন কোথাও লেখা আছে? কৃষ্ণ কি রাধাকে পেয়েছিলেন? চোখ পিটপিট করল সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। আমার ভাগ্যে সেটা নেই। পরিস্থিতি ক্রমশই গভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতো বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপল তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বনবন করে ঘুরতে ঘুরতে বোতল এবার গিয়ে থামলো তিতলির ওপর। ইয়েস ডিয়ার বেবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছি এক্ষুনি লাভ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল। বাবারে বাবা, মাথা দেখি বুলেট ট্রেনের গতিতে চলে। ও মজা করছে আর তুইও সেই তালে ধেই ধেই করে নাচছিস। আবার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিলা কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনাবি। ওকে নে, আমি তবলা বাজাচ্ছি, তুই ভটভটি চালু কর। কি? আমার গান তোর ভটপটি মনে হয়? দাঁড়া, দেখাচ্ছি তোকে।
অনুরাগ এতক্ষণ ঝালমুড়ি রাখা বিশাল বাতিটা তুলে সত্যি সত্যি তবলার ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবার একটা চামচ তুলে তালে তালে গ্লাসে বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে হাসি আটকে কোনো মতে তাকিয়ে থাকতে পারল শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। Every night in my dream. Every night in my dreams, I see you, I feel you. That is how I know you. Go on. গানের সুরটা খারাপ না, কিন্তু তিতলি অহেতুক জোর দিয়ে রীতিমতো চিৎকার করে গাইছে। দুহাত দুদিকে ছড়িয়ে শাহরুখ খানের মতো করে দাঁড়িয়েছে, যেন সে বিছানায় না, কোনো হাইলি প্রফেশনাল ব্র্যান্ড মেম্বারদের সঙ্গে স্টেজে আছে। সামনে হাজারো দর্শক হাততালি দিয়ে গলার অসহ্য চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে, Far across the distance and spaces between us, you have come to show you. Go on. শালিকে থামা, শালির ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশ তুলে ধপাস করে তিতলির মুখ বরাবর মারতেই মেয়েটা পা হড়কে বিছানায় আঁচড়ে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসাই। ভালো ডেয়ার করেছিস, টাইটানিকের গান গেয়ে। এবার যদি এই লঞ্চ ডুবে দেখিস তিতলি, তোকে সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলবো আমি। কান দুটো বিষিয়ে দিল। উফ ভগবান। কানে আঙুল চালালো অনুরাগ। এখনও শ্রবণ ইন্দ্রিয় সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্টহাসি হাসতে হাসতে উঠে পড়ল তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজায় আছে। মাথা ঝিমঝিম করছে সারিকার চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ঘুরিয়ে দিল তিতলি আরেকটা গান ধরার আগেই। এবার নির্দেশিত হলো সারিকার নিজের দিকেই। ট্রুথ। দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী। তাহলে বলো, পোটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি মঙ্গল গ্রহ থেকে নামানোর চিন্তা ভাবনা নেই তোদের? প্রশ্নটা করল সাইবান। সারিকা ক্রোধে ভ্রু কুঁচকে ফেলল। একটা চোপার দিয়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদব। বড় বোনকে এসব প্রশ্ন করিস নির্লজ্জ। ওমা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞাসা করলাম। এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলাভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেও পারে। সবাই তো আর আমার মতো বিনাশ্রমে বাপ হতে পারে না। দুষ্টুমির হাসি হাসল সাইবান। ঘুমন্ত ইজানের পিঠ চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল। সারিকা একটি হাত বাড়িয়ে তক্ষুনি ভাইয়ের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুল টানা খেল নিজেও। তোর মাথা কম, তুই দেখেছিস? বাঁকা হাসল সাইবান। সারিকা তেতে উঠল। ইরাম আপু, ওকে থামতে বলে দিচ্ছি, না হলে আজকে আমার হাতে ও এমন মারটা খাবে যে দুদিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে চেয়ে সত্যি সত্যি ইশারা করলো চুপ থাকতে। সারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামলে চুপচাপ বসল। দীর্ঘ প্রশ্বাসটি নির্বিদয় শান্ত করে শেষমেশ জবাব দিল। আমরা এখন এসব নিয়ে কিছু ভাবিনি। আমি আর মিসির দুজনে কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, মা বাবা হওয়ার যোগ্য হয়েছে, তখন প্ল্যান করব। তাইলে আপনার হইতে হইতে আমাদের ভাইজান আরো 2টা হইয়া যাইবে পরিশ্রমের সহিত। সুগন্ধা মন্তব্য না করে পারল না। অট্টহাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে এগুলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে দুটো পাক্কা মারবে সে এক্ষণে, কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। ধমকালো, চুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেলল সাইবান। একলা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি ক্যারিয়ারে ছেলেকে শুইয়ে দিয়ে আবার ফিরে এলো সে। ততক্ষণে মুখ টিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবার। এবার পড়ল বরাবর সুগন্ধার দিকে। ডিয়ার ডিয়ার, তোমার ডেয়ার এটাই যে এরপরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল। সবাই চমকে উঠে সহমত জানালো পছন্দ হয়েছে। আয় হায় আপা, এইভাবে বেইমানিটা করলেন আমার সাথে? ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে সারিকা তীব্র বাতাসে। সেটা গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল, সাইমান। বাঁকা হেসে হাতের আঙুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে।
আয় জরিনার আম্মা সখিনা, তোর সাথে একটু কুতুকুতু খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঢোক গেল সুগন্ধা। আমারে বাচ্চা না ফাজান, মুরগির মতন একটা পাকা মারবো আমারে। ইয়া! জেগে ওঠো নারী শক্তি, লড়াই করো, লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চিয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠল সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজন পড়ল না। সে শুধু সুগন্ধার পিঠে কোনোই দিয়ে একটা ঠেলা দিল। তাতে মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিতে লাগলো। আমি আম্মা জানরের কাছে বিচার দিমু। ভাইজান, আপনার উপর তামান্না ভাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ! দুজনের ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসল অনুরাগ। খেয়াল করল না কতক্ষণ যাবৎ তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেটে গেল সবার খেলায়। একেবারে এক একজনের কার্যক্রমে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারিপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। সবার দিকে দু তিনবার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউই। বোতলটা যেন নাছর বাঁধা, পণ করেছে ইরামের দিকে ঘুরবেই না। শেষমেশ সারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়ে নিল। আফাজান, আমারে দেন, এইভাবে হইব না। সুমন্তর ছু, কালাকুত্তার গু। মন্ত্রপুত ফু দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে দিল। নিঃশ্বাস আটকে দেখল সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বোতলটা ইরামের দিকে গিয়ে থামল। ইয়েস ইয়েস, এটাকে বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠল। জিত হাসিল হতেই ইরাম সবার উত্তেজনা দেখে হাত উঁচিয়ে থামিয়ে মুচকি হেসে বলল। ডিয়ার, ইরামের বলতে দেরি তিতলির সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না। যেন সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল। অন্য কেউ কিছু বলার আগে তিতলি বলে বসল। আমাদের সবাইকে 1 মিনিট নিচে দেখাতে হবে। প্রথমটার সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা যায় নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কের মেয়ে, অনুরাগ বাদ সাধল। আমরা বরং অন্য কিছুতেই আরো ফানি। আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপ করে তাই করেছি। ইরাম আপু, ভাবি নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানি, কিন্তু এখানে আমরা সবাই তো বন্ধু বন্ধু। অ্যান্ড উই সি, উই ডোন্ট জাজ। হাত চাপড়ে হেসে উঠে বলল তিতলি। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করেই ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবার নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ভ্রুকুসকে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ইরামের কণ্ঠ ধ্বনিত হলো। নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল কেবিনের মাঝখানে ফাঁকা মেঝেতে। সুগন্ধার দিকে চেয়ে সেই কাঁধের ওড়না পেঁচিয়ে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করল। নজরুলের গানটা ছাড়ো, শুকনো পাতা নূপুর পায়ে। প্রথমটায় সুগন্ধাও থ হয়ে রইল। পরক্ষণেই অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়ল। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকেই বুঝি একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনিত হলো দেয়ালে দেয়ালে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহরিণী। ইরামের শরীর দূরে উঠল তালে তালে। হাতের আঙুলের মাঝে ফুটল নাচের মুদ্রা। তরঙ্গের মতো খেলে চলল সে মেঝে জুড়ে। নমনীয়ভাবে বেঁকে গেল শরীর, কখনো এদিকে কখনো সেদিকে। যেন কলকলে নদী, যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান, সে সবার থেকে আলাদা। তার চোখজোড়া আটকে গেছে অর্ধাঙ্গিনী শৈলের ভাজে ভাজে। ছুটে আসে সহসাই গৌরিক বরণী। বালুকার অর্ণি গায়ে দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না। অনেক বছরের অবহেলার ফল। সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব দোষ ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কোমল অবয়বের তরঙ্গ শৈলী। জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। চোখ বুঝে ফেলল ইরাম। ঘুরতে লাগলো আপন মনে, যেন এই ঘূর্ণনের কোনো শেষ নেই। বন্ধ চোখের পাতায় ভাসলো এক লুকায়িত স্বপ্ন। বাবার মৃত্যুর পর শেষ স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থেকে গিয়েছে তার। পেটের দায়ে জীবনের তাগিদে শখের স্থান ছিল না কোনো, অথচ সেই শখটা আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যায় সে ভুলে গিয়েছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমনভাবে দুলতে হয়, কেমনভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। ইস, যদি ঠিক এমন করেই সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত।
যদি এভাবেই নাচের মুদ্রায় জগৎটাকে জিতে যাওয়া যেত তবে কি খুব ক্ষতি হতো। সঙ্গীতের সাথে সাথেই থামলো ইরাম, মেঝেতে বসে সুন্দর এক ইতি টানলো। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে, ওনার কাপড় এলিয়ে পড়লো স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য, চোখ তুলে সামনে তাকালো, দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ। তিতলির চোখ জুড়ে অবিশ্বাস, কিন্তু সেসব তার কেন যেন দেখতে ইচ্ছে হলো না। অজান্তেই দৃষ্টি গিয়ে থামলো চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামী তার এক নাগাড়ে চেয়ে আছে, চোখের পলক ফেলছে না, ঠোঁটজোড়া একটুখানি ফাঁকা হয়ে আছে, ঘাড়ের দিকটায় কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতো হাঁপাচ্ছে সাইবান। এই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখল রমণী, যেন ঝড়ের ঝাপটায় তোলপাড় খেলে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতপর একে একে অন্যেরাও। অথচ সাইবান এক চুল নড়ল না, ওই একইভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। ইরাম আস্তে করে উঠে দাঁড়ালো মেঝে থেকে। ভাবিজান, আপনি এত সুন্দর নাচ পারেন, কই কখনো তো বললেন না। সুগন্ধা মহা বিস্ময় নিয়ে বলল। ইরাম মুচকি হাসল। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি এখন, একটু আধটু মনে আছে। বলতে বলতে বিছানায় ফিরে এলো ইরাম। এই যদি একটু একটু হয় তাহলে পুরোটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাই না। সারিকা মন্তব্য করল, আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুটো মানুষই একদম নীরব বিহ্বল হয়ে থাকলো, এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্যই এলো না। উল্টো অনুরাগ যখন জিজ্ঞেস করল, কি রে বেটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিছু বলল না, শুধু নিজের ঠোঁট চেপে ফেলল। তার অভিব্যক্তি বোঝা মুশকিল। কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল চারপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল, আলাদিন। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং হয়তো কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি। এটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো কিছু। সাইবান হন করে হেঁটে দরজা খুলে কেবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেমন যেন চুপসে গেল, নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করেছিল সে? একটা মন্তব্য, কিছুটা প্রশংসা হয়তোবা। সে করলেও বাকি, না করলেও বাকি, বাকিরা তো করেছে। অথচ এরপরেও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইজানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আরেক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বদলে এসে ঢুকল সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মেয়েটি বিছানার এক কোণায় বসে বেনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়ে বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আর ও নিজে? সুগন্ধা কাত তুলে বলল। উনি বলে অনুরাগ দাদার সাথে ঘুমাইবেন। বিছানা ছেড়ে বালিশ গোছাতে লাগলো সুগন্ধা। ইরাম এক কোণায় বসিয়ে ছেলেকে বুকে নিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সাইবান এমনটা কেন করলো? সে তো কথা দিয়েছিল তারা এই ট্যুরে একসাথে থাকবে। বিষয়ের অভিমান জমল রমণীর মনে, কিন্তু কিছুই বলল না সে। বেশ হয়েছে, থাক সে দূরে ইচ্ছা মতন। ইরামের আর কিছুই যায় আসে না, সত্যি কি যায় আসে না। গভীর রাত, ঠিক কয়টা বাজে কারোরই খেয়াল নেই। রয়্যাল কেবিনের ভেতর সকলে নিদ্রাচ্ছন্ন। দোতলা কেবিনের নিচতলার বিছানায় ঘুমিয়েছে সাইবান আর অনুরাগ। উপরের তলায় তিতলি এবং সারিকা। লাইট বন্ধ থেকে থেকে লঞ্চের দুলুনি টের পাওয়া যাচ্ছে। বিছানায় শুয়ে তাই অনুরাগের ঘুম আসে না, তবুও চোখ বুজে মরার মতন পড়েছিল সে। কতক্ষণ কেটেছে হিসেব নেই। পাশ থেকে হালকা নড়চড়ের কারণে মাথাটা কাত করে তাকালো। বড় একটা কম্বল ব্যবহার করছে দুজনে। আবছা আধারিতে কিছুটা চোখে পড়ল প্রথমে, পরে দেখা গেল কম্বল। সাইবান একেবারে মুড়ি দিয়ে শুয়েছে, তবে অদ্ভুত ব্যাপার হলো কম্বলের ভেতর হালকা আলো দেখা যাচ্ছে। চোখ কষলে ভালো মতো তাকালো অনুরাগ। না, ঠিকই দেখছে, ওটা ফোনের আলো খুব সম্ভবত। কিছুক্ষণ আগেই তো ঘুমে কাদা হয়েছিল ছেলেটা, এখন তবে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কৌতূহল থেকে অনুরাগ অত্যন্ত সাবধানে ধীরে ধীরে কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে দিল। সাইবার নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে ঘুমন্ত ভাবা বন্ধুর নড়াচড়া খেয়ালই করল না। অনুরাগ সন্তর্পণে কম্বলের ভেতর পেছন থেকে সাইবানের ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। চোখ মেলে হতবাক হয়ে দেখল সামনের দৃশ্য। সাইবান পাশ ফিরে শুয়ে আছে, হাতে ফোন। ফোনের ব্রাইটনেস একেবারে লো থাকা সত্ত্বেও অন্ধকারের কারণে ভালোই চোখে পড়ছে। আর সেই ফোনের স্ক্রিনে ভাসে ইরামের নাচ। চোখ বড় বড় হয়ে গেল অনুরাগের। নিঃশ্বাস আটকে নীরবে দেখল সে।
খেলার সময় ইরামের নাচের ভিডিও। অদ্ভুত এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা হয়েছে, বাঁকাভাবে চোখে পড়ছে। এটা সাইবানের কাজ, তাতে সন্দেহ নেই, কিন্তু ছেলেটা সবার থেকে লুকিয়ে ভিডিও কখন করেছেই যখন, এখন এভাবে দেখছে কেন? অনুরাগ পাকা 10 মিনিট এভাবেই খাপড়ে মেরে বন্ধুর কাণ্ড কারখানা দেখে গেল। সাইবান ইরামের নাচের ভিডিওটা বারবার দেখছে, শেষ হয়ে গেলে আবার টেনে প্রথম থেকে শুরু করছে। মাঝে মধ্যে আবার বিশেষ কিছু জায়গায় পজ করছে। ইরামের হাতের মুদ্রা জুম করে দেখছে, কখনো বা চোখ, কখনো চুল, কখনো বা ঠোঁট, প্রতিটি কোণ থেকে যতবার যত রকমভাবে সম্ভব সাইবান ভিডিওটা দেখে চলেছে। অনুরাগের মুখস্থ হয়ে গেল কখন, কোথায়, কোন সেকেন্ডে কি হবে না হবে, কোথায় কোথায় সাইবান পজ করবে। অথচ ছেলেটা সামান্য বিরতি দিচ্ছে না, বারবার বারবার একই কাজ করে যাচ্ছে বিরতিহীনভাবে। 1 2 3 16 32-এর পর অনুরাগ গোনা ছেড়ে দিল। আর সম্ভব না তার পক্ষে এসব দেখা। সাইবানের কাঁধে অবশেষে হাত রেখে উপস্থিতি জানান দিল সে। এজন্যই বউয়ের কেবিন থেকে পালিয়ে এসেছেন মিস্টার আলাদিন? ইয়া আল্লাহ! অস্ফুট স্বরে ভরকে উঠল সাইবান। হাত থেকে ফোনটা পিছলে বিছানায় পড়ে গেল, কম্বল ছুঁড়ে উঠে বসে গেল সে। প্রসারিত দৃষ্টিতে ধরা পড়া চোরের ভঙ্গিতে চেয়ে দেখল অনুরাগকে। তুই ঘুমাসনি? অনুরাগ মাথার নিচে দুহাত দিয়ে আয়েশ করে শুয়ে বন্ধুর চেহারার দিকে তাকালো। ঘুমালে মাঝরাতের বিনোদন মিস করে যেতাম। আলো আধারের মাঝেও সাইবানের উজ্জ্বল ত্বকে ফুটে ওঠা লালিমা স্পষ্ট দেখা গেল। ধরা খেয়ে উপর হয়ে বালিশে মুখ গুজে ফেলল সে। অনুরাগ দুধর্ষ বন্ধুকে এমন নেতিয়ে পড়া লজ্জাবতীর মতন আচরণ করতে দেখে বেশ বিনোদন পেল। তুই পারলে বৌদিকে পুতুলের মতন কাচের বাক্সে সাজিয়ে শুধু আজীবন দেখেই যাবি। অনুরাগ, ভালো হচ্ছে না কিন্তু। ঘুমিয়ে উঠল, ফিসফিস করল সাইবান। অনুরাগ একগাল হাসল। এত অনুভূতি বুকে চেপে থাকছিস কিভাবে? এখানে এলেই বা কেন? কেবিনে থাকার দরকার ছিল বৌদির সাথে, তাহলে অন্তত কিছু মিছু হতো। সেটাই তো সমস্যা। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল সাইবান, বালিশে মুখ গুজে রেখে বলল। ওখানে থাকলে আমি নিজেকে আটকাতে পারতাম না অনুরাগ। ওনার আশেপাশে থাকলে আমি হায়না হয়ে যাই, হায়না। কেবিনের ভেতর ইজান এবং সুগন্ধা দুজনই গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাম বেরিয়েছে বাইরে, তার কিছুতেই ঘুম আসে না। মনে অভিমান আর মাথার ভেতর হাজারো চিন্তা। করিডোরের বেশিরভাগ লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। লঞ্চের ভেতরের অধিকাংশ যাত্রী নিদ্রাচ্ছন্ন। বাতাসে যেন এখন বরফ ঝরছে। ইরাম সাইবানের দেয়া জ্যাকেটটা গায়ে জড়িয়ে বেরিয়েছে, তবুও কানে বাতাস লেগে ঠান্ডা অনুভূত হচ্ছে। থামল না সে, রেলিং ঘেঁষে হাঁটতে হাঁটতে এগুলো। নিজেকে নিজেই বুঝতে পারছে না ইরাম। সে তো পণ করেছিল নিজের ক্যারিয়ার গড়া পর্যন্তই এই সম্পর্ক সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, অথচ আজ একটা দিন তার সমস্ত অনুভূতিকে এভাবে বদলে দিল কিভাবে? অভিমান কেন হবে তার? সাইমান তার প্রশংসা করলেও কি করলো না, বললেও কি বললো না, তার সাথে থাকলেও কি থাকলো না, এতে তো তার কিছুই যায় আসার কথা না। অন্তত এতদিন কিছুই যায় আসতো না, কিন্তু আজ এমন অস্বস্তি কেন লাগছে? সাইমান শুধু এক কেবিন থেকে অন্য কেবিনে গিয়েছে, এটুকু কাণ্ডে এত দূরত্ব কেন অনুভূত হচ্ছে? কি হয়েছে তোর ইরাম? নিজেকে নিজে প্রশ্ন করল রমণী, অথচ উত্তর মিলল না। সে কি দুর্বল হয়ে পড়েছে? এই দুর্বলতার পরিণতি কি ভয়ঙ্কর নয়? অজান্তেই ইরামের পা দুটো তাকে ঠিকই রয়্যাল কেবিনের দিকে নিয়ে গেল। সে টের পেল মাঝপথ পর্যন্ত পৌঁছে এখানে কি করছে সে, সাইফানের ঠিকানায় কেন এসে দাঁড়ালো। ইরাম আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে উল্টো ঘুরে গেল। চলে যাওয়ার দরকার তার, কিন্তু পারল না। সামনের একটি দৃশ্য তাকে থমকাতে বাধ্য করল। অদূরে রেলিংয়ে হালান দিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। মেয়েটির ভঙ্গিমা কেমন যেন, মাথাটায় নুয়ে আছে, শরীর হালকা দুলছে, চুলগুলো খোলা, তীব্র বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। কিছু একটা অদ্ভুত লাগছে তার কাছে, তাই আলতো করে হাত রাখলো সে তিতলির কাঁধে। তিতলি, তিতলি মুখ তুলে ইরামের দিকে তাকালো। তখনই রমণী টের পেল একটা কটু ঘ্রাণ। তিতলির চেহারায় টকটকে লাল ভাব, চোখে ধোঁয়াশা। বুঝতে সমস্যা হলো না ইরামের। মেয়েটা ড্রাঙ্ক, না চাইতেও চিন্তা হলো তার। তুমি কেবিনের বাইরে কি করছো এই অবস্থায়? বিপদ হলে আমার সাথে আসো। তিতলির একটা হাত ধরে ইরাম টানলো, অথচ মেয়েটাকে এক চুল নড়াতে পারল না। তিতলি একটা ঝটকা দিয়ে উঠল, ইরামের হাতটা ছিটকে গেল। নিজেকে খুব চালু মনে করেন আপনি, তাই না? তিতলি গর্জে উঠল। মাদকের প্রভাবে তার জিভ জড়িয়ে গিয়েছে, হালকা টলছে সে। ইরাম ঘুরে দাঁড়ালো, শক্ত গলায় বলল। তুমি এখন কথা বলার অবস্থায় নেই, আমার সাথে চলো এক্ষুনি। আমাকে আদেশ করার আপনি কে? আমি কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, কাকে ভালোবাসবো বা না বাসবো, এটা বলে দেওয়ার আপনি কে? ইউ বিচ!
ইরাম হাত মুঠো পাকিয়ে ফেলল, নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করলেও সে বুঝতে পারছে তিতলির মাথা ঠিক নেই। সে কি বলছে তা হয়তো নিজেও জানে না। একটি নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করে ইরাম এগোনোর চেষ্টা করল। ফাইন তিতলি, কাম ডাউন। আমি তোমার ক্ষতি করতে আসিনি। কেমন হয় যদি আমরা কেবিনে ফিরে এরপর কথা বলি? ক্ষতি করেননি? হুঁ, আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞানকে কেড়ে নিয়ে বলছেন ক্ষতি করেননি? নাটকবাজ, মিথ্যেবাদী, হোমরেকার। ইরামের দৃষ্টি শক্ত হয়ে গেল। স্টপ তিতলি, স্টপ ইট রাইট নাও। তিতলি টলতে টলতে কয়েক পা এগিয়ে মুখোমুখি দাঁড়ালো ইরামের, চোখে চোখ রেখে বলল, করবো না স্টপ। আপনি করেছেন। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই আমার যিনি আজ আমার কাছে নেই। শুধুমাত্র আপনার জন্য আমি আমার ভালোবাসা পাওয়ার আগেই হারিয়ে ফেলেছি। কেন এসেছেন আপনি? যে গর্তে ছিলেন সেখানেই থাকতেন। কেন আমাদের মাঝে এসে দাঁড়িয়েছেন? হুট করে ইরামকে ঝাঁকিয়ে কাঁধে সাইফানের জ্যাকেটটা দেখে তিতলির চোখ ঝলসে উঠল। হাত বাড়িয়ে কলার আঁকড়ে ধরল সে, হুঙ্কার দিয়ে উঠল, কেন 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 শুধু আপনি? কেন কেন আমার যিনি শুধু আপনাকেই চায়? কেন আমার ও ও আমায় দেখেও দেখে না? আমার অনুভূতির কোনো দাম নেই? ওর জগতে শুধু আপনি। ওর শয়নে, স্বপনে, মরণে, জীবনে শুধু হিরাম 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 আর হিরাম। কেন? আমি কি দোষ করেছি? আমার জায়গাটা হাতিয়ে নিলেন কেন আপনি? শুরু থেকে ওর সাথে আমি ছিলাম, আপনি ছিলেন না। তিতলি, আমার কথা। না না না, আপনি ছিলেন না ওর সাথে, আপনি ছিলেন না। আপনার কোনো অস্তিত্ব ছিল না ওখানে। যিনি যখন চুরমার হয়ে ভেঙে গিয়েছিল তখন তিল তিল করে নিজেকে গড়েছিল। আপনি ওর পাশে ছিলেন না, আমি ছিলাম। আমি ওর হাত ধরেছি, ওর বুকে সাহস দিয়েছি, ওকে আগলে রেখেছি। আপনি কিছুই করেননি, অথচ আজ সব কিছুই আপনার। তিতলির হাত দুটি চেপে ধরেও ছাড়াতে পারল না ইরাম। পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে মেয়েটি। শক্তি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে, চোখ উপচে অশ্রু গড়াতে শুরু করেছে। ইরাম একটা ধমক দিতে বাধ্য হলো। নিজেকে সামলাও, তোমার মাথা ঠিক নেই। আমার মাথা আপনি ঠিক থাকতে দেননি। আপনি আমার থেকে সব কেড়ে নিয়েছেন। যে জিনিস আপনি গড়েননি সেই জিনিস আমার থেকে চুরি করেছেন। আপনি আপনি আপনার এক্সের সাথে মজায় মজায় থেকেছেন যখন শুধু এই আমিই ছিলাম জিনির পাশে। ইরামকে ঝাঁকিয়ে কেঁদে চিৎকার করে উঠল তিতলি। আমার যিনি ভাঙতে ভাঙতে আর নিতে না পেরে সুইসাইড করতে গিয়েছিল, নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। আপনি ছিলেন না ইরাম, তখন আপনি ছিলেন না ওর পাশে, আমি ছিলাম। বরফ হয়ে গেল ইরাম। তিতলি চিৎকার করে অনেক কিছুই বলে গেল এরপরেও, অথচ তার মাথায় আর কিছুই ঢুকলো না। ওই একটা শব্দই তার কানের ভেতর ঘুরপাক খেতে লাগলো। সুইসাইড, আত্মহত্যা, আলাদিন। ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছলে মানুষ সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাণটি কেড়ে নেওয়ার চিন্তাভাবনা করতে পারে ইরামের জানা নেই। সে এই বিষয়টির ঘোর বিরোধী। জীবনে এমন কোনো সমস্যা থাকা সম্ভব নয় যার জন্য নিজেকে শেষ করে দিতে হয়। থাকলে সে নিজেও কবেই শেষ হয়ে যেত। আদতে নিজের প্রাণ ধ্বংস করা মানুষগুলো কি জিতে যায় নাকি হেরে যায়? তিতলির কথা শুনে কেমন হাজারো চিন্তা ঘুরপাক খেতে লাগলো ইরামের মাথায়। দুহাতে মুখ চেপে তার সামনে কাছে মেয়েটি। সাইমন, অমন শক্ত একটা ছেলের সঙ্গে সুইসাইড বিষয়টা কি আদৌ মানানসই? কিন্তু গভীরভাবে ভাবলে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। সেই মায়াবী বোঝদার স্বপ্নিল ছেলেটার হঠাৎ এমন বেপরোয়া হয়ে ওঠা, দায়িত্ব ভুলে বাউন্ডারি জীবন বরণ করে নেয়া, এসব কি এমনি এমনি হয়েছে? মাঝখানে অনেকগুলো বছর ইরামের অজানা। কি হয়েছিল সেই সময়টায় যখন সে সাইবানের পাশে ছিল না? এতটাই দুর্বিষহ হয়ে গিয়েছিল সবকিছু যে এর চাইতে মৃত্যুকে আগলে নেওয়া সহজ মনে হয়েছিল ছেলেটার কাছে। তিতলি, হঠাৎ চাপা গর্জনে ইরাম চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসতে বাধ্য হলো। পেছন ফিরে তাকাতেই দেখতে পেল দাঁড়িয়ে আছে অনুরাগ। চেহারায় অসম্ভব একটা ক্রোধ। এই ছেলেকে এমনভাবে রেগে যেতে এই প্রথম দেখলো সে। হনহন করে এগিয়ে এসে খপ করে তিতলির কবজি আঁকড়ে ধরল সাইবানের সবচেয়ে কাছের বন্ধুটি। অনুরাগের চোখ থেকে আজ ঘুম বিদায় নিয়েছে। সাইবান বেশ কিছুক্ষণ বাদে ঘুমিয়ে পড়লেও তার আর ঘুম হয়নি। চুপ করে শুয়েছিল। তখনই দোতলা থেকে নিঃশব্দে তিতলিকে নেমে আসতে লক্ষ্য করেছে সে। কাউকে কিছু না বলে চুপচাপ মেয়েটি কেবিনের বাইরে চলে গিয়েছিল। অনুরাগ ভেবেছিল হয়তো তার মতোই ঘুম আসে না বিধায় বাইরে বাতাস খেতে গিয়েছে। কিন্তু বেশ অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তিতলি না ফেরায় সে আর শুয়ে থাকতে পারেনি। ধীরে সুস্থে উঠে বাইরে বেরিয়ে এসেছে। করিডোর ধরে এগোনোর কিছুক্ষণ পরেই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলা তিতলির কথাগুলো কানে গিয়েছে তার। তোর মাতলামি করা ছুটিয়ে দেবো আজকে আমি। এক্ষুনি তোর বাবাকে ফোন করছি।
বরিশালের ঘাটে পা দিয়ে মাত্র ফিরতি লঞ্চে তোকে যদি ঢাকা ফেরত না পাঠিয়েছি। দাঁত কিরমির করলো অনুরাগ, ফুপিয়ে কেঁদে উঠল তিতলি। হ্যাঁ, সব তো আমারই দোষ। তোরা শুধু আমাকেই পাস বলির পাঠা বানাতে। আমিই ভিলেন। আমি আমি কুটনি না। তোরা বাকি সবাই দুধে ধোয়া তুলসী পাতা। ঠিক আছে? নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল তিতলি। লাল হয়ে ওঠা টলটলে অশ্রুসজল চোখে অসম্ভব রাগ এবং অভিমান নিয়ে বেশ শেষ একবার ইরমের দিকে তাকালো সে। ইউ ডোন্ট ডিজার্ভ জেনি। ইউ হিয়ার মি? ইউ ডোন্ট ডিজার্ভ টু বি হিজ ওয়াইফ। এইটুকুই, আর দাঁড়ালো না তিতলি। সামান্য টললেও দ্রুত হেঁটে কেবিনের দিকে চলে গেল। প্রথমটায় অনুরাগ তাকে অনুসরণ করতে চাইলেও ইরামের গুরুতর অভিব্যক্তির দিকে চেয়ে শেষমেশ থমকে গেল। তিতলি আড়াল হয়ে যেতেই পিনপতন নীরবতা নেমে এলো চারপাশে। ভাগ্য ভালো তিতলির চিৎকারে অতি বিশেষ জোর না থাকায় লঞ্চের অন্যান্য যাত্রী কিংবা কেবিন স্টাফরা ছুটে আসেনি। ঢেউয়ের তালে দুলছে লঞ্চ। খুব সম্ভবত এখন বিশেষ উত্তাল কোনো নদীর অংশ বেয়ে এগোচ্ছে, যেখানে ঢেউ বেশি শক্তিশালী। ইরাম রেলিং ধরে নীরবে দাঁড়িয়ে থাকলো। অনুরাগও একেবারেই চুপ। যে বিষয়টাকে সাইবান বহু বছর আগে কবর দিয়ে দিতে বলেছিল, সেই বিষয়টাই আজ তার স্ত্রীর সামনে উন্মোচিত হয়ে গিয়েছে। বন্ধু হিসেবে তার কি করা উচিত, কি বলা উচিত ভেবে দ্বিধায় ভুগছে সে। বেশ অনেকটা সময় বাদে মুখ খুলল ইরাম। তিতলি সত্যি বলেছে। রমণী প্রশ্ন করেনি, স্রেফ একটি বাক্য উচ্চারণ করেছে। অনুরাগ কিছু বলল না, চুপ করে রইল। তার নীরবতাই ইরামকে শতভাগ নিশ্চিত করল। সবাই জানে, শুধু আমিই জানি না। একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের চুলে আঙুল বোলালো ইরাম। অনুরাগ তৎক্ষণাৎ জানালো, কেউ জানে না, সামিয়া আন্টি, আহমেদ আঙ্কেলও না, শুধু আমি, সারিকার তিতলি জানে। এবার সত্যি অবাক হলো ইরাম। সাইবান এমন একটি গর্হিত পদক্ষেপ নিয়েছিল, সেটা সামিয়া পর্যন্ত জানেন না। ইরামের দ্বিধা বুঝতে পারল অনুরাগ। একটা দীর্ঘশ্বাস ফেলে জানালো, তখন কেউ বাড়িতে ছিল না। সামিয়া আন্টি সেমিনারের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন, আর আহমদ আঙ্কেলও বিজনেস ট্যুরে ছিলেন। তুমি জানলে কি করে? অনুরাগ একটি ঢোক গিলে উত্তর করল, সারিকা ফোন করেছিলেন। সাইবান তখন দরজা বন্ধ করে বসেছিল। আর তিতলি? অনুরাগ ঘাড়ে হাত ঘষল। ওকে ওকে বলার প্ল্যান ছিল না, কিন্তু দাগ দেখে ফেলেছিল পরে। কিসের দাগ? ইরাম অত্যন্ত ঠান্ডা গলায় জিজ্ঞেস করে যাচ্ছে। অনুরাগ তাতে ভ্যাবাচাক্কা খেয়ে যাচ্ছে বারবার। কতটুকু প্রকাশ করা উচিত, কতটুকু না জানে না সে, তাই কথা ঘুরিয়ে বলল, আমি সরি। সাইবানকে প্রমিস করেছিলাম কখনো এই বিষয়ে না মুখ খুলবো না তো কথা বলবো। একটু থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপাল ঘষল সে। কিন্তু যেহেতু বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে সামনে এসেই গিয়েছে, তখন যদি আপনি জানতে চান আমি। না। অনুরাগ কথা শেষ করার আগে শীতল গলায় বলল ইরাম। তাতে বান্দা থমকে গেল। প্রসারিত দৃষ্টিতে বিস্ময় নিয়ে তাকালো। ইরাম ঘুরে দাঁড়িয়ে অনুরাগের মুখোমুখি হলো। আমি তোমার কাছ থেকে কিছুই জানতে চাই না অনুরাগ। যদি জানতেই হয়, আমি আমার আলাদিনের কাছ থেকেই জানতে চাইবো। অবাক না হয়ে পারল না অনুরাগ। এমন একটা বিষয় সামনে আসার পরেও ইরাম শক্তভাবে গ্রহণ করছে। ঘাটাঘাটি করে কিছুই জানতে চাইছে না। ব্যাপারটা হজম করতে তাকে বেশ বেগ পোহাতে হলো। তবে কেন যেন বুকের ভেতর একটা ভালো লাগা ভর করলো। ইরামের প্রতি আলাদা একটা সম্মান সৃষ্টি হলো। আই রেসপেক্ট প্রাইভেসি। হতে পারে মানুষটা আমার সবচেয়ে কাছে, কিন্তু তারও প্রাইভেট লাইফ বলে একটা ব্যাপার আছে। সে যখন আমায় কিছু বলেনি, এর অর্থ সে চায় না আমি জানি, কিংবা আমি এখনো তার কাছে ওই পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারিনি যে পর্যায়ে গেলে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশে দ্বিধা হয় না। রমণীর কথাগুলো শুনে অনুরাগের অশান্ত হৃদয়ে শান্তির প্রলেপ পড়ল বুঝি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেল সে। ইনাম গভীর গলায় বলল, আজকে যা হয়েছে সেসব আলাদিনকে জানানোর প্রয়োজন নেই। আমি এটাও চাচ্ছি না ও চাপে পড়ে আমার কাছে এসে মুখ খুলুক। আজকের কথা যদি আগামীকাল তিতলি ভুলে যায় তাহলে তো ভালোই, যদি না ভুলে ওকেও জানিয়ে দিও। আসি, শুভরাত্রি। এটুকুই। ইরাম আর দাঁড়ালো না, হেঁটে হেঁটে নিজের কেবিনের দিকে চলে গেল। অনুরাগ ঠায় দাঁড়িয়ে রইল। নদীর বাতাসের ঝাপটা এসে তার পরনের টি শার্ট, কপালে জড়িয়ে থাকা চুল সবকিছু এলোমেলো করে দিল। ইরামের চলে যাওয়া পথের দিকে চেয়ে রইল সে। পরক্ষণে অতি সূক্ষ্ম একটি মায়াবী হাসি ফুটল তার ঠোঁটে। চুলে আঙুল চালিয়ে সে আপন মনে ফিসফিস করল, তুই জীবনে জিতে গিয়েছিস ব্রো।
উদ্ভট সব চিন্তার কারণে ইরাম সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারেনি। উল্টোপাল্টে স্মৃতির পাতা ঘেটেছে। কোথায় ভুল হয়ে গেল, কোথায় হিসেবটা গরমিল হলো। সাইফান এবং ইরামের সম্পর্কটা ছোটবেলায় ভাই বোনের থেকে বেশি কিছু ছিল। ইহান এবং রাহাতও ইরামের অতটা কাছাকাছি ছিল না যতটা ছিল সাইফান। ছেলেটা তাকে কেমন ভাবত সে জানে না, কিন্তু তার সকল না বলা কথা, অনুভূতি, আবেগ, ইচ্ছা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছুই ইরামের জানা ছিল। স্কুলে একটা পেন্সিল হারানো থেকে শুরু করে সামিয়ার থেকে লুকিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার অমন ব্যাপার নির্দ্বিধায় সে ইরামকে বলতো। বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ নাকি অন্য কিছু কি ছিল তাদের মাঝে? আজ সত্যি ইরামের মনে প্রশ্ন জাগলো। এতটা কাছের মানুষ থেকে এতটা দূরের হওয়া যায়? কেমন যেন অপরাধ বোধ হলো বুকের ভেতর। জীবনযুদ্ধে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল সে যে তার নেওটা ছেলেটা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক হতে হতে বিরাট পরিবর্তনের মধ্য দিয়ে চলে গেল। এত কিছু মোকাবেলা করলেও অথচ সে টেরটুকু পেল না। পায়নি নাকি পাত্তা দেয়নি? সামিয়ার সাথে মুন্সিবাড়ির সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই দু পরিবারের দূরত্ব বেড়ে গিয়েছিল, কিন্তু ইরাম তো কখনো সেসব দূরত্ব মানতে চায়নি। তবে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল কখন, কোথায় সমস্যা হলো? সামিয়া এবং ইরামের মা লামিয়া দুজন সৎ বোন। লামিয়া ছিলেন বড়। তার মায়ের মৃত্যুর পর ইরামের নানা অর্থাৎ লামিয়ার বাবা আরেকটি বিয়ে করেছিলেন। সেই ঘরের মেয়েই সামিয়া। তারা শুধু দুজন বোন, কোনো ঘরেই ছেলে হয়নি। এজন্য অধিকাংশ সম্পত্তি সামিয়াদের চাচার ছেলেদের কাছে চলে গিয়েছিল। তবে ইরামের নানা তার দু মেয়েকে দুটি বাড়ি দিয়ে গিয়েছিলেন। একটি মুন্সিবাড়ি যেখানে এখন রাহাতরা থাকে, অন্যটা রাস্তার ওপারে সামিয়ার বাড়ি। দু পরিবারই শুরু থেকে মধ্যবিত্ত ছিল। সামিয়া MBBS পাশ করার আগেই তার বিয়ে হয়ে যায়। তারা স্বামী আহমেদ অবস্থাও শুরুতে খুব বেশি ভালো ছিল না, তাই নবদম্পতি স্ত্রীর বাড়িতেই থাকতে শুরু করে। ধীরে ধীরে আহমদ ব্যবসা শুরু করেন। অনেক খারাপ দিন পেরিয়ে বহু বছর পরে তিনি সফল হন। এদিকে সামিয়াও তখন MBBS শেষ করে চাকরি নিয়েছেন, পাশাপাশি আরও বড় ডিগ্রির জন্য পড়াশোনা করছেন। তাদের অবস্থার উন্নতি হতে শুরু করে। পুরাতন বাড়ির জায়গায় আস্তে আস্তে নতুন দেয়াল ওঠে, নতুন ঘর ওঠে, নতুন গাড়ি আসে বাড়িতে। মধ্যবিত্ত অবস্থা বদলে রূপ নেয় উচ্চবিত্তে। অপরদিকে ইরামের মা লামিয়ার সংসার তখনও একই জায়গায়। সরকারি চাকরিজীবী কিবরিয়া সাহেব অতি সৎ ব্যক্তি ছিলেন। ঘুষ, সুদ ইত্যাদি থেকে দূরে থাকতেন। সরকারের মূল বেতনই তিনি ছেলে মেয়েকে মানুষ করেছিলেন, তাই সেখানে উচ্চবিত্ত হওয়ার আকাঙ্ক্ষা করা ছিল বিলাসিতা। হয়তো এই নিয়ে বোনের সঙ্গে কিছুটা হিংসা রেষারেষি ছিল লামিয়ার। ইনাম এখনও ঠিকঠাক জানে না কোথায় সমস্যা হয়েছিল। এমনকি সামিয়া আর লামিয়া যে সৎমন এটাও ছেলে মেয়েদের কেউই জানত না। তবে কিবরিয়া সাহেবের মৃত্যুর পর যখন লামিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, সংসারের দায়িত্ব ইরামের উপর পড়তে যায়, তখনই নিয়ে রেষারেষি রীতিমতো দক্ষ যুদ্ধে পরিণত হয়। লামিয়া তখন কিছুদিন ভালো থাকতেন, কিছুদিন বিছানায় পড়ে থাকতেন, মাঝে মধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। তার চিকিৎসা চলছিল। এমনই এক সময় যখন মাথাটা তার ঠিকঠাক ছিল, তখন সামিয়ার সাথে গোলযোগ বাঁধে তার। ইনাম জানে না কি হয়েছিল, সে শুধু দৌড়ে গিয়ে দেখতে পায় সামিয়াকে একের পর এক চর ঘুষি মারছেন লামিয়া। এই নিয়ে রীতিমতো সালিশ বসে গিয়েছিল সমাজে। সেখানেই উঠে আসে চরম সত্য, লামিয়া সামিয়া আপন বোধ নয়। আহমদ নিজের স্ত্রীর অপমান মুখ বুজে সহ্য করেননি। সেই সালিশেই ইতি ঘটেছিল দুই বাড়ির আত্মার সম্পর্কের। মুন্সিবাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ সামিয়ার, আবার ওই বাড়ির মানুষগুলোর বিশ্বাস দোষ লামিয়ার। যার যার বাবা মাকে রক্ষা করতে ছেলেমেয়েরাও দ্বন্দ্বে জড়িয়ে পড়ল। এভাবেই শেষ হয়ে গিয়েছিল সব। ইরাম অস্বীকার করতে পারবে না, শুরুতে তারও রাগ হয়েছিল। ওই বাড়ির মানুষগুলোকে তার সহ্য হতো না, কারণ আহমদ সালিশের ভরা মজলিসে তার বিধবা মানসিক সমস্যায় ভোগা মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথা বলেছিলেন। সেসব স্বার্থে লেগেছিল মেয়ে হিসেবে। অজান্তে সামিয়া, আহমদ, সারিকা সবার উপরেই চাপা ক্ষোভ জমে গিয়েছিল তার। কিন্তু ওই একটা মানুষকে সে কোনোদিন ঘৃণা করতে পারেনি, আলাদিন। প্রথম প্রথম কষ্ট হতো ইরামের, যখন বিবাদের পর সাইবান তার কাছে যেতে পারত না। লামিয়ার পাগলামির কারণে কোনো বাড়ির মানুষ একে অপরের মুখ দর্শন পর্যন্ত করতে পারত না। এভাবেই দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় গা সওয়া হয়ে গিয়েছিল। যত বড় হয়েছে ইনাম, তত বোঝা বেড়েছে, দায়িত্ব বেড়েছে, তাই আর অনুভূতি নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায়নি। সময়ের কালে কবে কোথায় কিভাবে ছোটবেলার সেই মধুর সম্পর্কটা হারিয়ে গিয়েছে তা বিষাদপূর্ণ। একদম শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছে ইরামের। হয়তো টেনে টুনে ঘন্টা দুয়েক ঘুমিয়েছে। ভারী চোখের পাতা
কালো জগৎ। ঠিক এমন সময়ে সে নিজের গালে আলতো স্পর্শ পেল, সঙ্গে মিষ্টি কিছু শব্দ। মর্নিং মর্নিং, ইউ দেয়ার। মুতে না মুতে না, তুই ছাড়া কেউ প্যান্টে মুতে না পটলা। ইরাম চোখ পিট পিট করে তাকালো। ঘুম জড়ানো ধোঁয়াশার চোখ হালকা হতে কিছুটা সময় লাগলো, অতঃপর সে স্পষ্ট দেখতে পেল তার মুখের কাছে বসে আছে ইজান। ছেলের পিঠ ধরে বসিয়ে রেখেছে সাইবান। ইজান ঝুঁকে ইরামের গাল কামড়ানোর চেষ্টা করছে মাড়ি দিয়ে। জননীকে জাগানোর কি ভীষণ তাড়না। দৃশ্যটা এত আদুরে যে ইরামের ঠোঁটে মুহূর্তেই হাসির রেখা ছড়িয়ে পড়ল। কম্বলের ভেতর থেকে হাত বের করে সে ইজানকে টেনে নিজের বুকে ঠেকালো, মাথায় অসংখ্য স্নেহের চুমু দিতে দিতে বলল, আমার আব্বুটা ঘুম থেকে উঠে গিয়েছে, কত বড় হয়ে গিয়েছে আমার বাবুটা। গুড মর্নিং। ইরাম উঠে বসল বিছানায়। ইজান তার কাঁধে লেপ্টে রইল। আশেপাশে তাকাতেই সে দেখল ইতিমধ্যে কেবিনের ভেতর ব্যাগপত্র বের করে রাখা, বিছানার কম্বল বাদিয়ে অন্য সব কিছু গোছানো। চোখ কষলে তাকালো সে। সাইবান পুরো দস্তর তৈরি, একটা ডেনিম জ্যাকেট আর ব্যাগি জিন্স পরনে, চুলগুলো ব্যাগ ব্রাশ করে রাখা। এত সকালেও চেহারায় উজ্জ্বল ও অসাধারণ, ঠোঁটে বিরাট হাসি। ওই হাসির দিকে চেয়ে ইরাম দ্বিধায় ভুগল। এমন অসাধারণ হাসির পেছনে হতাশা কিভাবে লুকিয়ে থাকে। লঞ্চ আর 10 মিনিটের ভেতর ঘাট দেবে, উঠে তৈরি হয়ে দিন। হালকা নাস্তা অর্ডার করেছি, এক্ষুনি চলে আসবে। আমি পোটলাকে রেডি করে দিচ্ছি। ইরাম বারণ করল না। সাইবান ইজানকে নিয়ে সোফায় চলে গেল। ব্যাগ খুলে একটা ভারী পোশাক, টুপি, মোজা বের করে নিল। বাইরে ঠান্ডা বাতাস আর বেশ সকাল হওয়ায় শীতের মতন আবহাওয়া। এই সচেতনতাটুকু ইতিমধ্যে সাইবানের মাঝে তৈরি হয়ে গিয়েছে লক্ষ্য করে ইরাম মুগ্ধ না হয়ে পারল না। ইজান তেড়িবেড়ি করছে। সাইবান জামা পরাতে গেলেই পা তুলে শটান তার থুতনি বরাবর লাথি হাঁকিয়ে দিল বাচ্চাটা। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। পোটলা, তোকে পোটলায় বেঁধে পদ্মায় ফেলবো কিন্তু। আরেকটা লাথি দেওয়ার আগেই খপ করে পা ধরে ফেলল সাইবান। হ্যাঁ, গু তো তোর সবচেয়ে পছন্দের। বড় হয়ে গুয়ের টাঙ্কির মেথর হবি কনফার্ম। এক হাতে পকেট থেকে নিজের ফোন বের করল সাইবান, কিছু বের করে ইজানের পাশে রেখে দিল। ক্ষীণ একটা সুর ভেসে এলো, আনুকাবালাইয়া আনুকোবালাইয়া। অদ্ভুত ভাষার একটা গান বাজছে। ইরাম ভাষাটা চিনতে পারল না, কিন্তু এটুকু ঠিকই দেখলো ছেলে তার শান্ত হয়ে গিয়েছে। ট্যাপটপ করে ফোনের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে, নড়চড় বন্ধ। সাইবান বিজয়ীর হাসি হেসে সুরত করে তাকে জামা প্যান্ট পরিয়ে দিল। ভাবকা বেটা। ইরাম বিছানা ছেড়ে উঠে এলো, ব্যাগ থেকে নিজের নতুন একটা জামা বের করে সাইবানের দিকে তাকালো। গতকাল এখানে ঘুমালে না যে? সাইবান এক মুহূর্তের জন্য জমে গেল। পরক্ষণে মাথা কাত করে ইরামকে দেখল। তার তীক্ষ্ণ ও গভীর চোখজোড়া নির্লজ্জভাবে ইরামকে আপাতমস্তক পর্যবেক্ষণ করল। রমণী তাতে ঘাবড়ে গেল। কেন যে লজ্জাবোধ করল হঠাৎ। জিভে ঠোঁট চেটে নিয়ে সাইবান উত্তর করল, গতকাল ওখানে থাকলে আমি না নিজে ঘুমাতাম, না আপনাকে ঘুমাতে দিতাম। সারা রাত শুধু কি খেলতে? ঢোক গিলে প্রশ্নটা করল ইরাম। তীর্যক হাসল সাইবান। টেস্ট ক্রিকেট খেলতাম, T20-তে আমার পোষায় না। ধরফর করে উঠল ইরামের বুক। আর এক সেকেন্ডও সে দাঁড়ালো না, উল্টো ঘুরে হনহন করে হেঁটে বাথরুমের ভেতর ঢুকে গেল। সাইবানের দৃষ্টি তার অবয়বে ঘুরপাক খেয়ে গেল যতক্ষণ না সে সম্পূর্ণরূপে চোখের আড়াল হলো। পরক্ষণে আপন মনে হেসে সে ইজানের দিকে তাকালো, যে তখনও হাঁ করে ফোনের দিকে চেয়ে আছে। একটা আলতো চাপড় বসালো সে পোটলার পায়ে। খালি বাপের সম্পত্তির দিকে নজর না। শুনে রাখ পোটলা, দুইটা জিনিস বাপের কাছ থেকে কোনোদিনও হাসিল করতে পারবি না। এক তামান্না, দুই তোর মা। রুমটা অন্ধকারাচ্ছন্ন। টেবিলের উপর জ্বলজ্বল করছে বেশ কয়েকটি মনিটর। সবগুলো মনিটরে একই চিত্র ভাসে। এক সুদর্শন ছেলে ঠিক ক্যামেরার দিকে চেয়ে নিজের মধ্যাঙ্গুলি দেখাচ্ছে। তার রক্তাভ চেহারা, সেই চেহারায় ভৌতিক উত্তেজনা। অরণ্য এক নাগারে দেখে যাচ্ছে। দেখতে দেখতে সে তার মুখস্থ হয়ে গিয়েছে। ওই চেহারার খাজে খাজে কয় ফোঁটা রক্তবিন্দু, কয় ফোঁটা ঘাম আছে সেসবও গোনা আছে তার। ভ্রুর মাঝে চকচকে পিয়াংশি, চেহারায় বেপরোয়া অভিব্যক্তি। সবটাই কেমন অশরীরী ক্ষমতার জানান দিয়েছে। ক্ষমতা নয়, বোকামি। চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে অরণ্য দেখতে লাগলো। ভিডিও অন করে দিল। হালকা ঝাপসা ভিডিওতে সব দেখা গেল আবার শুরু থেকে। ভাঙচুর, তাচ্ছিল্য, বিস্ফোরণ অরণ্য হাজারবারের ওপর দেখে ফেলেছে, অথচ এখনও বুঝি মন ভরছে না তার। টেবিলের ওপর পা তুলে দিয়ে হাতে রিমোট নিয়ে আয়েশ করে দেখছে সে। মৃদু শব্দ করে রুমে প্রবেশ করলো কেউ। একটা কাচের বোতল রাখলো টেবিলের ওপর। পুরুষালী কণ্ঠে বলল,
আর কতকাল শুধু দেখেই যাবেন বস, অ্যাকশন নেবেন না? অর্ণব বাঁকা হাসল, সোজা হয়ে বসে বোতলটা হাতে নিল, এক কামড়ে ক্যাপ খুলে ঠোঁটে পুড়ে ফেলল, একদম অর্ধেক শেষ করে থামল সে। অতপর খসখসে হাসি হেসে বলল, দাবাই ঘোড়ার উস্কানিতে রাজার চাল দেওয়াটা বোকামি, জানিস না? লোকটা কিছু বলল না, নীরবে দাঁড়িয়ে রইল। অরণ্য মনিটরে ভাসতে থাকা চেহারাটা দেখতে দেখতে জানালো, মানুষের দুঃখের সময়টা পণ্ড করায় কোনো মজা নেই। মজা তো তখন আসে যখন সুখের নদীতে দুঃখের ঝড় ওঠে। বোতলে আরেক চুমুক দিয়ে পুরোটা শেষ করে দূরে ফেলে দিল অরণ্য। হাত ইশারা করতেই লোকটা বোতল তুলে নিয়ে চলে গেল। পুনরায় অন্ধকারে ঢেকে গেল চারপাশ, শুধু রয়ে গেল অসংখ্য মনিটরে জলজল করতে থাকা বেপরোয়া মুখটা। অরণ্য নিজের পকেট থেকে একটা লকেট বের করলো, সেটা খুলতেই রমণীর মুখটা ভেসে উঠল, হাস্যোজ্জ্বল, চিন্তাহীন, স্নিগ্ধ, মায়াবিনী। মনিটরে বরাবর করে লকেটটা তুলে ধরল অরণ্য, দুটো মুখে একসাথে দেখলো, এবার বিনোদন পেল বেশ। ইরাম মির্জা সওদাগর। অস্ফুট স্বরে বিড়বিড় করল সে, চেয়ারে হেলান দিয়ে ধোয়াটে চোখে সামনে চেয়ে শূন্যতার উদ্দেশ্যে ঘোষণা করল, আমি তোমার জীবনের বজ্রঝড়ের মেঘ কবিতা। দুঃখের বর্ষণে যাব না, সুখের রোদে যাব। কবিতার রোদেলা আকাশে ছেয়ে ফেলা ঘন কালো মেঘ হব। অতপর চেয়ারে দুলতে দুলতে গুনগুন করে অর্ণ গেয়ে উঠল, একেলা পাইছি রে শ্যাম, একেলা পাইছি রে শ্যাম, এই নিগড় বনে আজ পাশা খেলবো রে শ্যাম, তির্যক হাসল সে। আজ পাশা খেলবো রে শ্যাম। সারা রাত লঞ্চের দুলুনির পর কুসুম গরম পানিতে গোসল সেরে বেশ আরাম বোধ করল ইরাম। চুলগুলো তোয়ালেতে পেঁচিয়ে বাথরুমের বাইরে বেরোতেই বিছানায় উপর হয়ে দুটো খেলনা গাড়ি নিয়ে খেলতে থাকা ইজানকে চোখে পড়ল তার। মুস্কি হাসল সে ছেলেকে অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ি দুটোকে ঘষাঘষি করতে দেখে। নতুন গাড়ির থেকে বেশি গাড়ি ভেঙে ভেতর থেকে বেরোনো যান্ত্রিক পার্টস আর ব্যাটারির দিকে বেশি নজর তার। এর মধ্যে কয়েকটি আছাড় দিয়ে ফেলেছে, আরও কয়েকটা আছাড় জায়গা মতো দিতে পারলে কেল্লাফতে। বরিশাল ঘাট থেকে নামার পর সোজাসুজি সাইবানদের পৈতৃক ভিটায় এসেছে তারা। এটা ঠিক গ্রাম অঞ্চল নয়, মফস্বল শহর। বাড়িটাও সাধারণত মধ্যবিত্তের পারিবারিক বাড়ির মতন, কাঠ এবং সিমেন্টের মিশেলে তৈরি। উপরে নাকি আগে টিনের চাল ছিল, পরে আহমদ কাজ করিয়ে সিমেন্টের ছাদ ঢালাই দিয়েছেন। সাইবান সারিকার দাদা দাদির কেউই বেঁচে নেই। আহমদের দুজন ভাই বোন আছে, তারা সবাই বিদেশে সেটেলড। প্রত্যেক বাড়িতে থাকার জন্য মানুষ নেই। আগে সুগন্ধার বাবা এই জায়গার দেখাশোনা করতেন, তার মৃত্যুর পর সুগন্ধাকে নিয়ে চলে যাওয়ায় বাড়িটা ফাঁকাই ছিল এতদিন। সাইবানরা আসবে বলে কয়েকদিন আগে লোক ডেকে পরিষ্কার করে রাখা হয়েছে। সাইবান বাড়ি পর্যন্ত এসেই আবার চলে গিয়েছে ভ্যানুতে, সেখানে নাকি তার সাউন্ড ঠিকঠাক করার কাজ আছে। আজ রাতেই শো, কালকে গায়ে হলুদ এবং পরশুদিন বিয়ে। ইরাম পায়ে পায়ে বিছানায় গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আমার কুচুপু, ক্ষুধা লাগেনি তোমার? মায়ের মুখে ক্ষুধার কথা শুনে বোধহয় বাচ্চাটার মনে পড়ল তার এখন খাওয়া দরকার। তৎক্ষণাৎ খেলনা ফেলে ইরামের বুকে মুখ ঘষাঘষি করতে লাগলো সে। আলতো হেসে ইরাম ছেলেকে বালিশের উপর কায়দা করে শুয়ে খাওয়াতে শুরু করলো। অপর হাতে ব্যাগ থেকে বের করে রাখা ম্যাকবুকটা খুললো। ওয়াইফাই সিগন্যাল পেতে একটি নোটিফিকেশন এলো ইমেলে, পেমেন্ট রিসিভড। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সে ঘেটে দেখল সত্যি তার অ্যাকাউন্টে $8 জমা হয়েছে। প্রথম যে কাজটি সে পেয়েছিল সেটি ফাঁকে ফাঁকে করে কিছুদিন আগেই জমা দিয়েছে। ক্লায়েন্ট আজকে তাকে পুরো পেমেন্ট করেছে, সঙ্গে কাজের কিছু ভালো রিভিউ দিয়েছে। ইরামের চোখজোড়া চকচক করে উঠল। সাফল্য হোক তা ছোট, কিন্তু এটা তার উপার্জন। প্রথম উপার্জন হয়তো নয়, কিন্তু বিয়ের পরে সব কষ্ট পেরিয়ে যে যাত্রায় তার সামিল হওয়া, সেই যাত্রার জন্য এতটুকুই অনেক। দেখো কুচুপু আম্মু কি করেছে, দেখেছো? ক্যান ইউ বি প্রাউড অফ ইউর মাদার, মাই সুইটি? ইজান ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে কি বুঝলো সেই জানে। খিলখিল করে মারি দেখিয়ে হয়তো হেসে উঠল সে। মাই লাকি চার্ম, আমার আদর আদর রসগোল্লা। ছেলের গালে অসংখ্য চুমুক খেতে লাগলো ইরাম। থামার কোনো নাম নেই। ইজানও মায়ের আদর খেতে খেতে পুনরায় নিজের আসল খাবারে মনোযোগ দিল। এমন সময়ে রুমে এলো সুগন্ধা। ভাবিজান, সবজিতে কি মিষ্টি কুমড়া খাইবেন নাকি লাউ? দুইটাই পিছনের বাগানে হইয়া আছে। তোমার কি পছন্দ? আমার তো লাউ চিংড়ি ভাল লাগে। তাহলে সেটাই। সুগন্ধা বেনি দুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিল, কিন্তু ইরাম হঠাৎ তাকিয়ে দেখলো মেয়েটার হাতে একটা ফোন। কিছু দেখতে দেখতে মুখ টিপে হাসে সে। ইরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো,
কি দেখে হাসির ফোয়ারা ছুটছে? এবার কোরিয়ান, চাইনিজ নাকি থাই, কোনটা? আপনিও? ঠোঁট ফোলালো সুগন্ধা। ইরাম মুচকি হাসলো। ওইসব কিছু না, আপনি দেখবেন। বলতে বলতে ভেতরে চলে এলো সে। বিছানার কিনারে বসে নিজের ফোন দেখালো। এইটা শরিকা আপাজানের বিয়ার সময়ের ভিডিও। আপনি যদি থাকতেন ভাবিজান, শুধু নাটকটা দেখতেন ভাইজানের। ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো ইরাম। কেন? আলাদিন কি করেছে? কি করে নাই সেটা বলেন। এইটা আমার ব্ল্যাকমেল ম্যাটেরিয়াল। মেন অ্যালবাম কিন্তু নাই, শুধু আমার ফোনে আছে। ভাইজানের আবার বললেন না আমাকে 2টা মাজা দিয়ে ঝুলাই রাখবে। ইরাম স্ক্রিনের দিকে তাকালো, যেখানে নববধূ সেজে সারিকাকে দেখা যাচ্ছে। একটা খয়েরি রঙের বেনারসি আর সোনালি চলির ওড়না মাথায়। মেয়েটাকে অসাধারণ দেখতে লাগছে। সুগন্ধা লুকিয়ে ভিডিও করেছে, হালকা চেঁচামেচি শোনা যাচ্ছে। বেশ কিছু মানুষের পিঠ পেরিয়ে এরপর দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যের। দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে সাইবান, আফনান এবং নীরব। সাইবান হেলতে দুলতে অদ্ভুত সুরে সুরে কিছু গাইছে। হাততালি দিতে দিতে কাওয়ালির ভঙ্গিতে পেছন থেকে আফনান এবং নীরব সঙ্গ দিচ্ছে। সাইবানের কর্কশ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আফনান আর নীরব বলে উঠছে। ও দুলাভাই, দাও গো সারা। কোমরে দুহাত রেখে সারিকা খেকিয়ে উঠল। সকাল সাজে না, চাইলে এক্ষুনি একটা লাথি দিতে পারি, দাঁড়া তুই। আশেপাশের মানুষজন খিলখিল করে হাসতে লাগলো। সামিয়া এবং দূরে আহমেদকেও চোখে পড়ছে। তবে সারিকার পক্ষে বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগেই সাইবান হাঁটু গেড়ে তার সামনে বসে পা জড়িয়ে ধরল। এরপর মরা কান্না ভঙ্গিতে কেঁদে উঠল। আপুরে, এত খুশি? তোকে ছাড়া এত খুশিতে আমি বাঁচবো কেমন করে? খুশিতে মোরে সিনিমিনি করতাছে। তুই চলে গেলে আমার ডিম খাবে কোন ডাইনিটা? আমার গেঞ্জি চুরি করবে কোন চুন্নিটা? সিস্টার রে, যাস না তুই, দোহাই লাগে। এত শান্তিতে আমি থাকতে পারবো না। তোর গলার কাকিস্বর না শুনলে আমার পেটের ভেতরে ভাতের দানাগুলো টর্নেডো খেলবে কিভাবে? এত সুখে মানুষ বাঁচতে পারে? তুই বিয়ে করে বিদায় হলে আমি তো সুখে মরে যাবো রে পাগলি। চাই। সাইবানের মাথার চুল টেনে ধরে কয়েকটা পাক দিল সারিকা। এরপর আর দেখতে পারল না ইরাম। অট্টহাসিতে ফেটে পড়ল। মোবাইলটা তার হাত গলে বিছানায় পড়ে গেল। উভয় রমণী যখন হাসতে হাসতে গড়াগড়ি দিতে ব্যস্ত, তখন কাকতালীয়ভাবে উদয় ঘটল স্বয়ং সারিকার। কি এত দানবিক হাসি হাসা হচ্ছে যে পাশের রুমে থাকলে মরা মানুষ পর্যন্ত জেগে যাবে। বিছানার উপর সুগন্ধার ফোনটায় চোখ গেল তার। তুলে দেখল, ঠোঁটে ফুটল একটি সূক্ষ্ম হাসি। তার ছেঁড়া সাই। মানুষের বোনের বিয়ে হলে তারা কেঁদে কেটে বিদায় দেয়, আর এই ছেলে ব্যান্ড ভাড়া করে নাচতে নাচতে আমাকে মিশিরের বাড়িতে দিতে এসেছে। গাড়িতে পোস্টার টাঙিয়েছে, আপদ বিদায়। স্মৃতিগুলো স্মরণ করল সারিকা। ইরাম হাসি থামিয়ে কোনো মতে বলল। তোমার বিয়েতে অনেক মজা হয়েছে দেখছি, মিস করে গেলাম। হ্যাঁ, আমি আপনারে বলি শুনেন আর কি কি হয়েছে। ওই যে আফনান আর নীরব ভাইজান আছে না, সুগন্ধা সত্যি সত্যি ইরামকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু দুরমণীর উপরে বিশেষ আগ্রহ নেই সারিকার। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। তাকে কত হাসি খুশি দেখাচ্ছে, কি সুন্দর ছোট্ট ভাইয়ের সঙ্গে নববধূ খুনসুটি করে চলেছে। অথচ সেই দিনের শুরুটা কি এতটাই চমৎকার ছিল? সারিকা কি সেদিন আদৌ মন থেকে হাসছিল, নাকি নিজের সঙ্গে নিজে অভিনয় করছিল? পেছনের বাগানের পথ বেয়ে দৌড়চ্ছে সারিকা। ভারী শাড়ি এবং গহনাগুলো চুরমুর শব্দ করছে, কিন্তু থামছে না সে। বহু কষ্টে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়েছে। হাতে হয়তো মিনিট কয়েক আছে শুধু। এর মধ্যেই তাকে দেখতে হবে একবার, শুধু একবার, এই শেষবার। অবশেষে বাগানের একদম গোড়ায় ইটের দেয়ালের কাছে দেখা মিলল অবয়বটির। পেছন ঘুরে দাঁড়িয়ে আছে সারিকা। এসেই থামতেই ধীরে ধীরে ঘুরে তাকালো সে। স্নিগ্ধ রোদের আলোয় ভেসে উঠল অনুরাগের সদা শান্ত মুখটা। দৃষ্টি জলজল করে উঠল গভীরতায়। থেমে গেল রমণী, অপলক চেয়ে রইল। হালকা বাতাস খেলে গেল চারিপাশে। কাপড় উড়ল, চোখের পাতা কাঁপল, অশ্রুফোঁটা জমল। নীরব নিস্তব্ধ থেমে যাওয়া সময়। অশ্রু সজল নয়নে সারিকা মৃদু হাসলেও শুধালো। আমায় কেমন লাগছে? অনুরাগ একটি দীর্ঘ প্রশ্বাস টানল। বুক কাঁপল তার। পরক্ষণে ঠোঁটে সূক্ষ্ম একটি হাসি ফোটালো সে জোরপূর্বক। রাধার মতন লাগছে। সারিকার চোখ বেয়ে এবার এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। অনুরাগ কয়েক পা এগিয়ে এলো। কাঁদবেন না, আপনার সাজ নষ্ট হয়ে যাবে। আমাকে কথা দিয়েছিলেন আপনি আর কাঁদবেন না। কই,
কাঁদছি না তো। সারিকা দ্রুত মুছে ফেলল নিজের গাল, হাসি নিয়েই তাকালো সামনে। এগিয়ে এলো বেশ কয়েক পা। অনুরাগ এবং সে এখন একে অপরের খুব কাছাকাছি, মুখোমুখি। পরিষ্টির শরীর থেকে মৃদু চন্দনের সুবাস ভেসে আসে। সারিকা প্রাণ ভরে সেই ঘ্রাণটুকু গ্রহণ করল। দুজনের কেউই একে অপরকে কিছুই বলতে পারছে না, শুধু চেয়ে আছে। তাদের কখনোই কিছু বলার প্রয়োজন হয়নি, অনুভূতির বিনিময় হয়েছে তাদের চোখের ভাষায়। কারো বলার প্রয়োজন হয়নি ভালোবাসি, শুধু অনুভব করেছে দুটি হৃদয়। এখানে শব্দরা বিলীন, শুধু অনুভবেরা জয়ী। ঠিক যেমন চোখের ভাষায় পরিণয়, তেমন করে চোখের ভাষাতেই বিচ্ছেদ। নিজের যত্ন নেবেন, অতিরিক্ত টেনশন করার অভ্যাসটা কমাবেন। আর হ্যাঁ, কাজের চাপে খাবার খেতে ভুলে যাবেন না। কথাগুলো বলতে গিয়ে অনুরাগের গলা খানিক কাঁপল। সারিকা মাথা দোলালো, সঙ্গে সঙ্গে বলল, তুমিও বেশি রাত জাগবে না, প্রেশারের ওষুধটা নেবে, বাহানা দেবে না। ডাক্তার চশমা লাগবে বলে চশমাটা পরবে, স্টাইল নষ্ট হবে না এতে। আর প্রমোশন পরেও পাওয়া যাবে। আগে জিনিস শরীরটা বাঁচাবে, কাজের চাপে গা ভাসানোর প্রয়োজন নেই। যান। অনুরাগ মাথা নিচু করে ফেলল। নিজের অশ্রু টলটলে দৃষ্টি লুকাতে সারিকা ফুঁপিয়ে উঠল। পরক্ষণে আবার মুখে হাত চাপলো, ফিসফিস করে জানালো, এবার তাহলে যাই। যান। সারিকা উল্টো ঘুরে গেল। এখানে দাঁড়িয়ে থাকলে সে নির্ঘাত হাউমাউ করে কেঁদে ফেলবে, কিন্তু বেশি দূর যেতে পারল না সে। দাঁড়ান। থমকে গেল রমণী, ঝট করে ঘুরে দাঁড়ালো। অনুরাগ লম্বা কয়েক পা হেঁটে এলো তার সামনে, নিজের একটি হাত বাড়িয়ে দিল। আপনার হাতটা একবার ছুতে দেবেন? সারিকার হৃস্পন্দন বন্ধ হয়ে গেল। কোনোদিন এইটুকু সীমাও তারা লঙ্ঘন করেনি, অথচ আজ অনুরাগ নিজের সব বিশ্বাস ভেঙে তার কাছে এই আবদারটুকু করেছে। সারিকা ঝাপসা চোখে সামনে চেয়ে আস্তে করে নিজের হাতটা তুলল, রাখলো অনুরাগের হাতে। প্রথমটাই সেই হাতের দিকে শুধু তাকিয়ে রইল, অতপর নিজের আঙুলগুলো পেঁচিয়ে তুলে ধরল উপরে, ঠেকালো নিজের কপালে। আরেক দফায় উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সারিকার চোখ থেকে। পরের জন্মে আম গাছটার তলে অনুভূতির ঝড়ে ডুবিয়ে বুক, পরের জন্মে আম গাছটার ফিসফিস করল অনুরাগ। সারিকার আঙুলগুলো কপালে ছুঁয়ে অতপর নামিয়ে রাখলো, পিছিয়ে গেল বেশ কয়েক পা। আর দাঁড়িয়ে থাকতে পারল না রমণী, উল্টো ঘুরে গেল। চোখ সম্পূর্ণ ঝাপসা হয়ে গিয়েছে এবার। আর একবারও পেছন ফিরে তাকালো না সে। যেমন দৌড়াতে দৌড়াতে এসেছিল তেমন করেই দৌড়ে আড়াল হয়ে গেল। অনুরাগ তাকে আর থামালো না, শুধু নিশ্চল দাঁড়িয়ে চেয়ে রইল সদূর পানে। সেদিন সারিকা যে দৃশ্যটি দেখতে পায়নি সেটি পরবর্তীতে দেখেছিল অনুরাগ। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতেই সে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখল চোখের সামনে। বাগানের গাছের বেরি পেরিয়ে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো সাইবান, একদম নির্লিপ্ত, শান্ত, গম্ভীর। পকেটে দুহাত ভরে সে সরাসরি দেখল অনুরাগকে। অনুরাগ কোনো প্রকার প্রতিক্রিয়া করল না, নিঃশব্দে তাকিয়ে দেখল বন্ধুকে। সাইবান কিছুক্ষণ চুপ করে থাকলো, তার চোখে জ্বলে উঠল নিভু নিভু অগ্নিশিখা। পরক্ষণে সে গুরু গম্ভীর গলায় আদেশ করল, আজকের পর থেকে তোর চোখ জোড়া আমার বোনের উপরে শুধুমাত্র শ্রদ্ধার দৃষ্টি ফেলবে, অনুভূতির নয়। বর্তমান সিঁড়ি বেয়ে উপরে উঠছে অনুরাগ। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে এই বাড়িটার ছাদে গিয়ে আশপাশটা দেখবে বলে ঠিক করেছে। এখানে সিঁড়িগুলো কাঠের, উঠলে মসমস করে শব্দ হয়। সে মাঝপথ পর্যন্ত পৌঁছেছে, এমন সময় ওপর থেকে নামতে দেখল সুগন্ধাকে। বেনি দুলিয়ে কিছু একটা গুনগুন করতে করতে নেমে আসছে মেয়েটা। অনুরাগ থেমে একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার নামার জায়গা করে দিল। সুগন্ধা হেলে দুলে তার সামনে এসে থামল, এরপর হঠাৎ করে জিজ্ঞেস করে বসল, দাদার মিষ্টি কুমড়ার তরকারি ভালো লাগে নাকি লাউয়ের? অনুরাগ খানিক ভরকে গেল, ভ্রুদূরে সুগন্ধাকে দেখিয়ে প্রশ্ন করল, হঠাৎ এই প্রশ্ন? আহা, জবাব দিতে সমস্যা কই? অনুরাগ ঘাড় চুলকে জানালো, লাউ ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ায় সামান্য চিনি আর কুচো চিংড়ি মিশিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাইলে যাই। সুগন্ধা চলে যাচ্ছিল, কিন্তু অনুরাগ হুট করে বলে বসল, তুমি কি সবসময় এমন করেই কথা বলো? কেমন কইরা কথা বলি? আঞ্চলিক ভাষায়। সাইবান তো বললো তুমি নাকি অনার্সে পড়ছো, তাও বাংলা নিয়ে। শুনুন দাদা, বাংলাটা হলো পাঁচমিশালি ভাষা। আমরা যদি আঞ্চলিক ভাষাগুলোর ঐতিহ্য ধরে রাখতে না পারি এবং কথায় কথায় ইংরেজি শব্দ ঝেড়ে নিজেদের চালাক ভাবা শুরু করি, তবে তো মুশকিল হয়ে যায়, বলুন।
অনুরাগ ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সুগন্ধার মুখপানে। যদিও সে নিজেই এই মেয়েটাকে আঞ্চলিক ভাষা নিয়ে বলেছে, তবে তার মুখে শুদ্ধ ভাষাটা অন্যরকম লাগলো। ঠিক কেমন ধরনের অন্যরকম অনুরাগ জানে না। ঠোঁট ফাঁক হয়ে গেল তার, স্থির চেয়ে রইল মেয়েটার দিকে। সুগন্ধা মুচকি হাসল। মুখটা বন্ধ করুন, এখানে মাছির বড্ড উৎপাত। গুয়ে বসা মাছি মুখে ঢুকে গেলে সমস্যা। সিঁড়ি বেয়ে নেমে গেল সুগন্ধা। অনুরাগ নিস্তব্ধ হয়ে রইল কয়েক লহমা, তারপরেই হঠাৎ ডেকে উঠল। সুগন্ধা। বেশ অনেকটা দূরে চলে যাওয়া মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো। বাড়ির ভেতরের হালকা আলোয় তার শ্যামবর্ণ মুখটা বুঝি চিকচিক করে উঠল। অনুরাগ বুকে দুবাহু বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে বলল, তোমার কণ্ঠের শুদ্ধ ভাষাটা চিনির মতন, আর আঞ্চলিক ভাষাটা হাজারো ফুলে ঘুরে মৌমাছির খুঁজে আনা এক ফোঁটা দুর্লভ মধু। আর দাঁড়ালো না অনুরাগ, উল্টো ঘুরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ঘণ্টা তিনেক বাদেই নিচতলার টেবিলে দুপুরের খাবার দেয়া হলো। সাইবান এখনও ফিরেনি। ঘুমন্ত ইজানকে স্ট্রলারে রেখে চেয়ারে বসলো ইরাম। অনুরাগ এবং সারিকাও এসে পড়েছে। সুগন্ধা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এই মেয়েটাই সকলের জন্য আজ রান্নাবান্না করেছে। ইরাম এক দফা নিজের ফোন চেক করলো। সাইবানকে মেসেজ পাঠিয়েছিল সে। কখন ফিরছো? আই ডোন্ট নো। আচ্ছা, কি বলেছো জানি না, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। উইল ট্রাই। সেভ আপ দ্য টি ফর মি টিল দেন। হুট করে চায়ের কথা কোথা থেকে এসেছে ইরাম বুঝতে পারেনি, কিন্তু এই গেঞ্জির সাথে থাকতে থাকতে সেও গেঞ্জিদের চাল বুঝতে শিখেছে। এআই ওয়েবসাইটের বদৌলতে সে বুঝে গিয়েছে এই টি চাক নয়, বরং গল্প বা কাহিনীকে বোঝানো হয়েছে। টি শব্দটার সঙ্গে গল্প, গসিপ জিনিসটা কিভাবে যায় কে জানে। নাকি সত্যি চায়ের কথাই বলেছে ওই বাঁধা, এসে চা খাবে। ধুর, এত ভাববে কে, গোল্লায় যাক ওই গেঞ্জি। আপনারে আরেকটু ভাত দেই? সুগন্ধার কথায় ভাবনা থেকে বেরোলো ইরাম। ফোন রেখে তাকালো। হ্যাঁ, একটুখানি। সুগন্ধা এক চামচ ভাত তার প্লেটে তুলে মাখা মাখা মিষ্টি কুমড়া এবং চিংড়ির তরকারি দিল। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। তুমি না বলে লাউয়ের কথা? হ্যাঁ, লাউ এখনো পাকে নাই, কুমড়া বেশি পাইকা গেছে দেখলাম, তাই কুমড়াই করলাম। কালকে লাউ করবেন? ইরাম কাত তুলে খাওয়ায় মনোযোগ দিল।